ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এসএলএসটি বাংলা ক্লাস। আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব কনস্ট্রাকটিভ গঠনমূলক একটি চ্যাপ্টার, স্বরসন্ধি, সংস্কৃত স্বরসন্ধি। আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি বলতে যেগুলো মূলত করায় প্রাথমিকভাবে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি বলতে আমরা সংস্কৃত স্বরসন্ধি এবং সংস্কৃত ব্যঞ্জন সন্ধি কিন্তু করাচ্ছি। যদিও বাংলা স্বরসন্ধি আছে, বাংলা ব্যঞ্জন সন্ধি আছে, সেগুলো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একেবারেই চোখের আড়ালে রাখলে চলবে না। বাংলা স্বরসন্ধি এটাও কিন্তু করতে হবে পরীক্ষার জন্য। আপাতত আজকের ক্লাস সংস্কৃত স্বরসন্ধি। দেখো, সন্ধি কথার অর্থ মিলন, সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ। তাহলে যদি সন্ধিতে মিলিত হয়, যেহেতু শব্দটি হচ্ছে স্বরসন্ধি, তাহলে দুটো স্বরবর্ণ মিলবে। দুটো সংখ্যা যদি মেলে কখনো, ধরা যাক দুটো সংখ্যা যদি কখনো মেলে, তাহলে একটা সংখ্যা তৈরি হয়। তাহলে দুটো স্বরবর্ণ যদি মেলে, তাহলে একটা স্বরবর্ণ তৈরি হবে। একদম সায়েন্টিফিক ওয়েতে বললে যা দাঁড়ায়, দুটো সংখ্যাকে মেলালে একটা নতুন সংখ্যা আসে, মানে যোগ করলে। তাহলে দুটো বর্ণকে যদি মেলানো হয়, তাহলে একটা নতুন বর্ণ আসবে। আর স্বরবর্ণতে মানে স্বরসন্ধিতে যে বর্ণ দুটো মিলবে এবং যে বর্ণটি আসবে, এই তিনটেই হবে স্বরবর্ণ। এর বাইরে ব্যঞ্জন বর্ণের কোনো স্থান নেই, অর্থাৎ স্বরসন্ধিতে ব্যঞ্জন বর্ণের কোনো স্থান নেই। স্বরসন্ধিতে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলবে, স্বরবর্ণ তৈরি হবে। এবার যারা এখানে কন্টেন্ট হিসাবে ব্যবহৃত হবে, স্বরসন্ধিতে যারা যে বর্ণগুলো কন্টেন্ট হিসাবে ব্যবহৃত হবে, সেগুলো হতে পারে হ্রস্ব স্বর, হতে পারে দীর্ঘ স্বর, যা কিছু হতে পারে। কন্টেন্ট হিসাবে ব্যবহৃত হবে, হ্রস্ব স্বরও ব্যবহৃত হতে পারে এবং দীর্ঘ স্বরও ব্যবহৃত হতে পারে। কিন্তু যেটা রেজাল্ট, যেটা যোগফল, যেটা দুটো বর্ণের ফলে হবে, সেটা নিশ্চয়ই কখনো হ্রস্ব স্বর হবে না, সেটা সবসময় দীর্ঘ স্বর হবে। কেননা যোগ ফল তো সবসময় বড় হয়, যোগ ফল তো বড় হবে, স্বাভাবিকভাবেই যোগ ফলটা কিন্তু দীর্ঘ স্বরগুলো হবে। অর্থাৎ স্বরসন্ধির ফলে প্রথমেই আমরা দেখব আকার তৈরি হয়েছে এমন অনেক শব্দ আছে, দীর্ঘই তৈরি হয়েছে এমন অনেক শব্দ আছে, বাংলা ভাষাতে আছে। আমরা শুধু সেই শব্দগুলোকে কালচার করে যাব। সন্ধির অধ্যায় করতে এসে আমরা শব্দ তৈরি করতে আসিনি। শব্দগুলো 100 বছর আগে ছিল, 100 বছর পরেও থাকবে। এই শব্দগুলো যে একটা ক্যাটাগরিতে দাঁড়িয়ে আছে, এই শব্দগুলোর গঠনগত যে প্রক্রিয়া, গঠনগত যে প্রসেস, যে প্রসেসিং এ শব্দগুলো তৈরি হয়েছে, এই প্রসেসটা আলোচনা করে যাওয়াটাই সন্ধির চ্যাপ্টারকে পড়ানো। এর উদ্দেশ্য এমন নয় যে শব্দ তৈরি করা, শব্দ তো ভাষা তৈরি করবে। আমরা ক্লাসরুমে শব্দ তৈরি করার জন্য আসি না, আমরা শব্দকে চর্চা করছি, বোঝার চেষ্টা করছি। শুরু করা যাক। বাংলা ভাষাতে কতগুলো শব্দ আছে দেখো, যেটা হচ্ছে রামায়ণ, হিমাদ্রি, রক্তাক্ত, এটাকে করব স্বদেশানুরাগ, কৃতার্থ, জ্ঞানাতীত। এই যে শব্দগুলোকে দেখছি, এই শব্দগুলোর মধ্যে একটা সাদৃশ্য আছে। সাদৃশ্য হচ্ছে এই শব্দগুলো, ধরা যাক সহজ শব্দ যদি বলি যে রক্তাক্ত। রক্তাক্ত কথাটা আমরা প্রায়ই পাই। রক্তাক্ত কথাটির মধ্যে কি কি শব্দ ঢুকে আছে? অবশ্যই ঢুকে আছে রক্ত, আর ঢুকে আছে কি অক্ত, অকয়তয় অক্ত। অক্ত কথার মানে হচ্ছে মিশ্রিত। তৈলাক্ত মানে কি? তৈল মিশ্রিত। তো রক্তাক্ত মানে হচ্ছে রক্ত মিশ্রিত। যেটা সন্ধি মানে যোগের বাম দিকের বর্ণ আর যোগের ডান দিকের বর্ণ, রিলেশনটা এখানে, সম্পর্কটা এটুকুর ভিতরে। যোগের বাঁ দিকের কোনো বর্ণ, যোগের ডান দিকের কোনো বর্ণ, এরা কিভাবে মিলছে আর কি দিচ্ছে দেখে নি। যোগের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আছে অ, অর্থাৎ রক্ত শব্দটি অকারান্ত। এটা নিশ্চয় রক্তি নয় যে হর্ষইকারান্ত হবে, এটা রক্তা নয় যে আকারান্ত হবে, এটা অকারান্ত। এর শেষ বর্ণটা হচ্ছে অ, এর শেষ বর্ণটা হচ্ছে অ। যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে এর শেষ বর্ণটা হবে অ, আর এটার শুরুর বর্ণটা যে অ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো দুটো অমিলে কি হবে? দুটো অমিলে স্বাভাবিকভাবেই আ হবে, কারণ যোগ করলে যোগ ফল বেড়ে যায়। আ বর্ণটি যে হলো, এই আ বর্ণটি আমরা সন্ধির ফলে পেলাম। সন্ধি মানে মিলন, মিলিত হয়ে পেয়েছি। যেটা পেলাম
সে এবার ব্যবহৃত হবে, কোথায় ব্যবহৃত হবে? এই এতক্ষণ পূর্ব বর্ণটি অর্থাৎ যোগের বাঁদিকে যে অকার ছিল সেটি এখন আ হয়ে যাবে। অর্থাৎ আ বর্ণটির একটা কার চিহ্ন আছে এরকম, যেমন হস্যই বর্ণটির একটা কার চিহ্ন হয় এরকম, যেমন দীর্ঘই বর্ণটির একটি কার চিহ্ন হয় এরকম, তেমনি আ বর্ণটির একটা কার চিহ্ন আছে। যখন যুক্ত হবে তখন সে কার চিহ্নটি যুক্ত হবে কোথায়? পূর্ব বর্ণে। তো রক্তাক্ত শব্দের মধ্যে যে এই আটা পেয়েছি, এটা আসলে এখানে যে বসেছে র কয়েতয় আকার কয়েতয়ে, এটা হচ্ছে এই পূর্ব বর্ণটি অকারান্ত থেকে এখন হয়ে গেল আকারান্ত। তাহলে স্বরসন্ধিতে অ আ হয় কোন উপায়ে হয়েছে? উপায়টা হচ্ছে দুটো অ মিলে আ, দুটো অ মিলে আ হয়েছে। আট যেমন দুটো চার মিলে চার হয়, কিন্তু আট কি শুধু দুটো চার মিলে চার হয়? আট হবার কি আর কোনো উপায় নেই? আট হবার আরো উপায় আছে, আট হবার আরো উপায় আছে। যেমন আট কিন্তু 5 আর 3-এ হতে পারে, যেমন আট কিন্তু 6 আর 2-এ হতে পারে, যেমন আট কিন্তু 7 আর 1-এ হতে পারে। তাহলে আট হবার বিবিধ উপায় আছে, আ হবার বিবিধ উপায় আছে। এই শব্দগুলিতে দুটো অ মিলে আ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলিতে। এটা স্বদেশ অনুরাগ, তার মানে তালবস্যয় আকার হবে। কৃতার্থ কয়েরি তয়া আকার থয়েরেফ হবে। জ্ঞানাতীত দন্তন্বয় আকার তয় দীর্ঘয়িত। পরের অটা কোথায় যাচ্ছে? পরের অটা সন্ধি হয়ে গেছে, পরের অটা তো সন্ধি হয়ে গেছে বলে কনজিউম করে যাবে, এটা এটা কনজিউম করে যাবে, এটা কনজিউম করে যাবে। এর সঙ্গে অ ছিল আর এই অটা দুজন মিলিত হয়ে গেছে, কাজে একে আমরা আর পাবো না খুঁজে। এরা দুজন মিলিত হয়েছে বলেই তো আ তৈরি হয়েছে, যা পূর্ব বর্ণে যুক্ত হয়েছিল। আচ্ছা, তো তাহলে আ হবার জন্য একটা উপায় আছে, যে উপায়ের ফলে এই সমস্ত সন্ধি আমাদের, এই সমস্ত শব্দ আমাদের ভাষাতে আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলছি আটের জন্য বিবিধ উপায়, তেমনি আয়ের জন্য আরো উপায় আছে। কি দেখা যাক? দেখা যাচ্ছে দুটো আ মিলে আ হয়েছে এমন বেশ কিছু শব্দ আমাদের ভাষাতে আছে। দুটো আ মিলে আ হয়েছে, দেখো, নিদ্রাচ্ছন্ন শেষে আ শুরুতে আ, শেষে আ শুরুতে আ, শেষে আ শুরুতে আ। দুটো আ যোগে আ হতে পারে, আমি বললেই হবে না, আমি না বললেও হবে না এমন নয়, হয়েছে, এটা দেখা যাচ্ছে। এই শব্দগুলোতে দেখা যাচ্ছে দুটো আয়ের যোগে আ হয়েছে। বাংলা ভাষায় এই শব্দগুলো সন্ধি জানলেও ব্যবহার করছি যারা, সন্ধি যারা না জেনেও ব্যবহার করছি। ব্যবহারটা আমরা সকলে করছি যারা বাংলা ভাষায় কথা বলে, লেখে, বলে, পড়ে, তারা এই শব্দগুলোকে ব্যবহার করছে। একটু চর্চা করলে দেখা যাচ্ছে যে শব্দগুলোর মধ্যে কন্টেন্ট হচ্ছে দুটো আয়ের ফলে আ, কিন্তু এই শব্দগুলো নিশ্চয়ই কন্টেন্ট আবার আলাদা। এখানেও আ আসছে কিন্তু প্রথমটি অ পরেরটি আ। তাহলে ভিন্ন ভিন্ন কন্টেন্টে ভিন্ন ভিন্ন রেজাল্ট নয়, ভিন্ন ভিন্ন কন্টেন্ট কিন্তু রেজাল্ট এক। যেমন আটের জন্য, আটের জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট কিন্তু রেজাল্ট সেই আট, রেজাল্ট আট। তাহলে আয়ের জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট আমরা পাচ্ছি কিন্তু রেজাল্ট আ। কিন্তু এরকম কতগুলো ভিন্নতা থাকবে? মূলত চারটে ভিন্নতা থাকবে, চারটে টাইপে আ বর্ণটি তৈরি হয়েছে এবং সেই সংক্রান্ত শব্দ আমাদের ভাষাতে আছে চারটে টাইপে। দেখা যাক, আগেরটা থেকে এটা রিভার্স হয়ে গেছে, আগেরটা ছিল অযুক্ত আ তার ফলে আ, আর এটা দেখা যাচ্ছে আযুক্ত অ তার ফলে আ, মানে সিকোয়েন্সটা পুরোপুরি উল্টে গেছে। পূজা অর্চনা আযুক্ত অ, যথার্থ আযুক্ত অ, তথাপি আযুক্ত অ, মহিমান্বিত আযুক্ত অ। তাহলে চারটে কন্টেন্টের উপর নির্ভর করে দেখলাম যে আ বর্ণটি হয়েছে, অর্থাৎ দুটো অ, দুটো আ, অ আ কিংবা আ অ। এই রকম কন্টেন্টের উপর তো আমাদের শব্দ তো ছিল, আমি তো এই শব্দগুলোকে আজ সকালে তৈরি করিনি, এগুলো ভাষাতে ছিল এবং ভাষাতে আগামী দিনেও থাকবে। এই শব্দগুলোকে শুধুমাত্র তার ভিতরের গ্রামাটিক্যাল ফ্যাক্টর গুলোকে, তার গঠনগত গঠনগত প্রসেসগুলোকে আমরা শুধুমাত্র আলোচনা করে দেখলাম যে আ বর্ণটির জন্য এই চারটে টাইপ থেকে আ পেতে পারি। এদেরকে যদি আমরা একটা স্টেটমেন্ট বা বিবৃতিতে দেখায়, সেটা কি বলা হচ্ছে? সূত্র। অর্থাৎ দুটোই অ কিংবা দুটো আ, এই অংশটাকে যদি আমরা বলি যে যোগের বাঁ দিকে অ কিংবা আ আছে, ডান দিকেও অ কিংবা আ আছে, তো এরা যেভাবেই মিলুক না কেন আ হবে। এই
এই চারটে ক্যাটেগরি থেকে আমরা যা খুঁজে পেলাম তা কি এখানে নিয়ম বলে ধার্য করা হয়েছে। নিয়ম কখন বললাম? অনেক পরের কথা। নিয়ম, সন্ধি নিয়ম দিয়ে শুরু হয় না, সন্ধি শব্দ দিয়ে শুরু হয়, উদাহরণ দিয়ে শুরু হয়, যার জন্য বলা হয় আরোহী পদ্ধতি। এক একটা ক্যাটাগরিতে যা দেখতে পেলাম, এরকম চারটে ক্যাটাগরিতে যা দেখতে পেলাম আমি, ওই চারটে ক্যাটাগরিতে দেখতে পাওয়া বিষয়টাকে একটা মন্তব্যের মধ্যে বাঁধলাম, এটাকে বলছি সূত্র। নেক্সট চলে এসো। দুটো হর্ষই মিলে দীর্ঘইকার হতে পারে। আমাদের প্রথম পেজটাকে ভুললে চলবে না, যেখানে আমরা ছিলাম এখানে। এই যে এবার আমরা দীর্ঘই দেখব। অ আ যেরকম ভাবে ব্যবহৃত হয়েছে, দীর্ঘই সেরকম ভাবে ব্যবহৃত হবে। কিভাবে হবে? দুটোই হর্ষই দিয়ে হতে পারে, দুটোই দীর্ঘই দিয়ে হতে পারে। তো রবীন্দ্র শব্দটিতে দুটোই হর্ষই দিয়ে রয়েছে। প্রতীতি শব্দটিতে, প্রতীতি মানে হচ্ছে একটা অবয়ব, ছায়া, বিশ্বাস, প্রতীতি। তো প্রতীতি শব্দের মধ্যে কি আছে? প্রতি এবং ইতি আছে। বারীন্দ্র শব্দের মধ্যে বয়া আকার, রয়ে দীর্ঘই দন্তন্বয়ে দয়ের ফলা হবে, কারণ দুটো হর্ষই মিললে আর হ্রস্বস্বর থাকবে না। যোগ ফল কখনো হ্রস্ব হবে না, দীর্ঘ হয়। যোগ ফল মানে সেটা বড় হচ্ছে। অতীন্দ্রিয়, অ তয়ে দীর্ঘই হবে, অতীন্দ্রিয়। আচ্ছা, তো এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো হ্রস্বই মিলে দীর্ঘই হয়েছে এই শব্দগুলিতে, তাহলে আমরা বলতে পারি তো দুটো হর্ষই মিলে দীর্ঘই হয়। এই শব্দগুলোতে দেখতে পাচ্ছি যে দুটো দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে। পৃথ্বীশ, সতীশ, শচীশ, দুটোই দীর্ঘই, যোগের বাঁ দিকেও দীর্ঘই, ডান দিকেও দীর্ঘই। আমরা দেখতে পাচ্ছি দুটোই দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে। তাহলে আমরা যদি দেখতে পাই, তার জন্য এক্সাম্পল পাই, তাহলে বলতে পারি তো দুটো দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে প্রথমটি হর্ষই, পরেরটি দীর্ঘই। গিরি শব্দটি শেষ হয়েছে হর্ষই দিয়ে, আর ঈশ শব্দটি শুরু হয়েছে দীর্ঘই দিয়ে। এবার আমাদের মনে হতে পারে যে আমি ঈশ শব্দটিকে দীর্ঘই দিয়ে বলবো না, আমি এটাকে হর্ষই তালব্য ঈশ বলতে পারি তো? না, বলা যায় কি? প্রত্যেকেরই তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে। যার নাম রমেশ, তাকে কি তাপস বলে ডাকলে সে সাড়া দেবে? নাকি সেটা মিলবে? মিলবে না। ঈশ শব্দের মানে হচ্ছে ঈশ্বর, বৃহৎ, মহৎ। এই ঈশ বানানটা অবশ্যই দীর্ঘই তালব্য ঈশ নিয়েই থাকবে। তাকে আমি যদি মনে করি যে হর্ষই তালব্য ঈশ বললে এটি তো আর এই ক্যাটাগরিতে বসে না, অন্যদিকে চলে যায়, আমি তো তাকে বসাতে পারবোই না। কারণ ঈশ মানে হচ্ছে ঈশ্বর, বৃহৎ, মহৎ। সেই জন্য গিরি মানে পর্বত, ঈশ মানে ঈশ্বর বা বড়। অতএব এই গিরিশ মানে হচ্ছে হিমালয়। এবং যদি বলা হয় যে গয়ে হর্ষই রয়ে দীর্ঘই তালব্য, গয়ে হর্ষই রয়ে হর্ষই তালব্য গিরিশ, এটা কিন্তু একটা সন্ধিবদ্ধ শব্দই নয়। কারণ সন্ধিবদ্ধ শব্দ হলে শব্দটির মধ্যে দীর্ঘ স্বর থাকবেই, দীর্ঘ স্বর থাকবেই। কিন্তু সন্ধিবদ্ধ শব্দ না হলে তার মধ্যে দীর্ঘস্বর থাকবে না। এটা হচ্ছে একটা সমাসবদ্ধ শব্দ। গিরিতে শয়ন করে যে তালব্যস্য, ওটা হচ্ছে একটা ক্রিয়া বা শয়ন করা। উপপদ তৎপুরুষ সমাস। কাজেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঈশ শব্দটির কিন্তু অবশ্যই দীর্ঘই তালব্যস্য বানানই হবে। অন্য কোনো বানান দিয়ে আমি তাকে এই ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে পুশ করতে পারি না। পরীক্ষা ঠিক তেমনি ইচ্ছা শব্দটিকে কিন্তু এই বানানই ব্যবহার করতে আমি বাধ্য, কারণ ওর একটা নিজস্বতা আছে। পরীক্ষক, ক্ষিতি, সেগুলো থাকলো। তাহলে আমরা দেখছি এই শব্দগুলোতে হর্ষই যুক্ত দীর্ঘই, এই কন্টেন্টের ওপর দাঁড়িয়ে দীর্ঘইকার হয়েছে। এই শব্দগুলো দেখছি দীর্ঘই যুক্ত হর্ষই, এই কন্টেন্টের ওপর দাঁড়িয়ে দীর্ঘইকার হয়েছে। তাহলে অ আয়ের মতো দীর্ঘই বর্ণটি সংক্রান্ত একাধিক শব্দ আমরা চারটে ক্যাটাগরিতে পেয়েছি, চারটে টাইপে পেয়েছি। দুটো হর্ষই, দুটো দীর্ঘই, হর্ষই দীর্ঘই কিংবা দীর্ঘই হর্ষই। এই চারটে ক্যাটাগরিতে যা দেখতে পেলাম, অর্থাৎ এই শব্দের এই চারটে ফ্যামিলিতে যা দেখতে পেলাম, তাদেরকে আমরা একটা মন্তব্য বা বিবৃতির বাঁধনে বাঁধলাম, যাকে বলছি সূত্র। সূত্র থেকে এগুলোকে আমরা খুঁজিনি, এগুলো থেকে আমরা সূত্রকে তৈরি করেছি। সূত্র কোনো বেদের, উপনিষদের তৈরি করে দেওয়া বাণী নয়, ঈশ্বর প্রদত্ত কোনো বাণী নয়। এগুলো কয়েক বছর আগে ব্যাকরণবিদদের তৈরি করা কতগুলো নিয়ম। এই নিয়মের উপর দাঁড়িয়ে ভাষা দাঁড়ায় না, ভাষা এগোয় না। ভাষা এগিয়ে চলেছে সামনে সামনে, পিছন দিকে ব্যাকরণ তাকে গোছাচ্ছে পড়ানোর জন্য, বোঝানোর জন্য। ভাষাকে কখনো
আমরা নিয়ন্ত্রণ করিনি। ভাষা এগিয়ে চলেছে তার মতো করে, সে কোন পথে এগোচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, সেগুলো ব্যাকরণে আলোচিত হচ্ছে। ব্যাকরণ পিছনে, ভাষা সামনে। তা সূত্র কখনো তাহলে সামনে যেতে পারে না, সূত্র সবসময় পিছনে আছে। কারণ ভাষা যে পথে এগিয়েছে তাকে, তার পথটা, তার পরিবর্তনটা, তার চারিত্রিক বিবর্তনটাকে ব্যাকরণে আলোচনা করা হয়। তা আমরা কখনোই সূত্র আগে মুখস্থ করে সন্ধি পড়াবো না, পড়বো না। ডেমনস্ট্রেশন দিতে গেলে যদি সূত্র দিয়ে পড়াও, তোমাকে নম্বর দেবেই না, 10 নম্বরে শূন্যও দিতে পারে। যদি আমরা সন্ধি পড়াতে যাচ্ছি, সূত্র বলে দিলাম আগে, আসলে সূত্রটা এলো কেন, এই শব্দগুলো আছে বলে, এই শব্দগুলো ভাষায় আছে বলে তার এগেনস্টে সূত্র তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, দুটো হর্ষ দিয়ে দীর্ঘকারান্ত শব্দ বেশ কিছু আছে। কটূক্তি শব্দটিতে যে দীর্ঘকার তৈরি হয়েছে, যোগের বাঁ দিকেও হর্ষ, ডান দিকেও হর্ষ। বাঁ দিকে হর্ষ মানে ক, ট, হর্ষ। বর্ণগুলির সিকোয়েন্স কি, ক, ট, হর্ষ, তাহলে শেষ বর্ণটি হর্ষ। মরুদ্যানও ঠিক তাই। মৃত্যুত্তীর্ণ বানান তাহলে কি হবে, নিশ্চয়ই এখানটায় এসে দীর্ঘকার হয়ে যাবে। ময়েরি তয়ে জ ফলা, ময়েরি তয়ে জ ফলা দীর্ঘ, তয়ে তয়ে দীর্ঘই, মূর্ধন্যয় রেফ, মৃত্যুর তীর্ণ, এই বানানটি হবে। এবং ভানুদয় মানে সূর্যোদয়, ভয়া আকার, দন্তন্যয় দীর্ঘ, দ অন্তস্থ, ভানুদয়, এটা হবে। যে ছিল হর্ষ, এখন সন্ধির ফলে সে দীর্ঘকার পাবে। দীর্ঘকার পেলে পূর্ব বর্ণে দীর্ঘকারটা যুক্ত হবে। সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটা মূলত পূর্ব বর্ণে যুক্ত হয় মূলত। ক্ষেত্র বিশেষে কিন্তু প্রথম পরবর্ণ তো যুক্ত হবে বা হয়েছে। রাজযুক্ত নি, রাজ্ঞী, আমরা ব্যঞ্জন সন্ধিতে দেখেছি। রাজযুক্ত নি, রাজ্ঞী, এখানে ইয় হয়েছিল, রয়ে আকার, বর্গীয় জয়ে ইয়ে দীর্ঘই, রাজ্ঞী, এখানে ইয় হয়েছে। যাই হোক, তাহলে আমরা চলে আসি নেক্সট জায়গাতে, যে দুটো দীর্ঘ মিলেও দীর্ঘ হতে পারে, ভূ ঊর্ধ্ব, ভূর্ধ্ব, স্বরজুর্মি, এটা হতে পারে। আবার হর্ষও দীর্ঘ, লঘু উর্মি। উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ, উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ। যে শব্দগুলো এখানে ব্যবহার করেছি তার একটু পরিচিতিও দরকার। উর্মি শব্দের মানে হলো ঢেউ। তাহলে লঘুর্মি, তনুর্ধ্ব, ঊর্ধ্ব বানানটা কিন্তু দীর্ঘ ধয়ে বয়ে রেফ। আমরা প্রচন্ড পরিমাণে ভুল লিখি, ভুল দেখি, ভুল ব্যবহার করি। ঊর্ধ্ব বানানটা হবে দীর্ঘ ধয়ে বয়ে রেফ, ঊর্ধ্ব। কেমন? আচ্ছা, তারপরে দেখো যে প্রথমটি দীর্ঘ, পরেরটি হর্ষ। এই ক্যাটাগরিতে শব্দ প্রায় নেই বললেই চলে। দীর্ঘ দিয়ে শেষ হচ্ছে এবং হর্ষ দিয়ে শুরু হচ্ছে। একটা শব্দ হয় বধূদয়, একটা শব্দ হচ্ছে বধূক্তি, ব ধয়ে দীর্ঘ, কয়ে তয়ে হর্ষই। এছাড়া এই ছাঁচে আর কোনো শব্দই বাংলা ভাষাতে নেই। তো এই চারটে ছাঁচকে আমরা কি দেখলাম? চারটে ছাঁচকে দেখলাম যে যোগের বাঁ দিকে হর্ষ কিংবা দীর্ঘ, যোগের ডান দিকে হর্ষ কিংবা দীর্ঘ, এমন যদি থাকে তাহলে উভয় মিলে দীর্ঘকার হবে, দীর্ঘও হবে। সেই দীর্ঘটি দীর্ঘকার রূপে পূর্ববর্ণে যুক্ত হবে। এই শব্দগুলোতে যা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, দেখো, দীর্ঘকার রূপে। তো এখানে দীর্ঘ ছিল, তাহলে এখানে আর হবে এটা বলার মানে কি? না, ছিল, তাকে বার করে নিয়েছি, হর্ষও তাকে বার করে নিয়েছি, দুজনে মিলে আবার দীর্ঘও দেবে, তাই আবার দীর্ঘও পেয়েছি। এরকম ভেবো না যেন যে এখানে স্যার তো দীর্ঘকার ছিলই, তাহলে আবার এখন হবে বলছেন কেন। না, ছিল, তাকে তো আমি নিয়ে নিয়েছি, এই হর্ষকে নিয়ে নিয়েছি। যখন নিয়ে নিলাম তখন তো শূন্য, তখন তো অকারান্ত হয়ে গেছে, বধ। এর পরে যখন দীর্ঘকার হচ্ছে তখন আবার নতুন করে গেছে। তাহলে এবার আমরা চলে আসি এতে। এ কিভাবে হয় নিজেরাই দেখতে পাবো। অকারান্ত হর্ষই দিয়ে শুরু হচ্ছে পরের শব্দটি। অযুক্ত হর্ষই সমান এ হতে পারে, দেখতে পাচ্ছি না, অযুক্ত হর্ষই সমান এ। পূর্ণ শব্দটি শেষ হচ্ছে অ দিয়ে। ইন্দু শব্দটি শুরু হচ্ছে হর্ষই দিয়ে। অযুক্ত হর্ষই সমান এ হতে পারে, দেখতে পাচ্ছি তো আমরা এ হতে পারে, কাজে আমার অস্বীকার করার কোনো উপায় নেই। যেহেতু আমি দেখতে পাচ্ছি শব্দগুলোর দিকে, তাহলে বলেন্দ্র হবে, ব লয়ে একার, দন্তন্বয়ে দয়ে র ফলা, বলেন্দ্র হবে। দেখতে পাচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, শুভেচ্ছা, দেখতে পাচ্ছি, তালবস্যে হর্ষ, ভয়ে একার, চয়ে ছয়ে আকার, শুভেচ্ছা, দেখতে পাচ্ছি একার হয়েছে। ঠিক তেমনি ভাবে নরেন্দ্র দেখতে পাবো, দন্তন্য রয়ে একার, দন্তন্বয়ে দয়ে র ফলা। তাহলে একার আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিভাবে? অযুক্ত হর্ষই মিলে একার হচ্ছে। তাহলে আমরা দেখছি যে একারের জন্য
অযুক্ত হর্ষই মিলে এ হতে পারে, হয়েছে। আমাদের ভাষাতে বেশ কিছু শব্দকে আমরা দেখাতে পারলাম যে সত্যি অযুক্ত হর্ষই সমান এ হয়েছে। এবারে দেখি এ হয়েছে, আর কোনো উপায় আছে কি? নিশ্চয় আছে। অযুক্ত দীর্ঘয়ে তার ফলেও এ হতে পারে। যেমন অপেক্ষা, গণেশ, দীনেশ, আরেকটা দীনেশ, ঋষিকেশ। তো এই দীনেশ মানে এখানে একার বসবে, এই দীনেশ মানে সূর্য, দয়ে হর্ষই দন্তন্বয়ে একার তালব্যস্য দীনেশ, এটা মানে সূর্য। আবার এটা যখন দয়ে দীর্ঘই দন্তন্বয়ে একার তালব্যস্য দীনেশ, এর মানে হচ্ছে দরিদ্রের ভগবান বা দরিদ্রের যিনি সহায়ক, দরিদ্রকে যার যিনি পাশে থাকেন, দরিদ্রের ঈশ্বর, তাকে বলতে পারি দীনেশ। তাহলে একার হবার জন্য অযুক্ত দীর্ঘয়ের ফলেও হয়, আযুক্ত দীর্ঘয়ের ফলে, আযুক্ত হর্ষয়ের ফলেও কিন্তু একার হতে পারে। দেখতে পাচ্ছি যথেষ্ট, সুধেন্দু, মহিলেন্দ্র, আযুক্ত হর্ষই মিলে একার হতে পারে যথেষ্ট। আবার আযুক্ত দীর্ঘই মিলেও কিন্তু একার হতে পারে, যে এটা পূর্ববর্ণে যুক্ত হবে। রাকেশ, রয়াকার, এই যে রয়াকার কয়ে একার তালব্যস্য রাকেশ, আযুক্ত দীর্ঘই মিলেও একার হতে পারে। তাহলে এই যে চারটে আমরা শব্দ গঠনের পদ্ধতি দেখলাম, যে অ আ হর্ষই দীর্ঘই, অ আ হর্ষই দীর্ঘই, কি বলতে চাইছি? বলতে চাইছি অ আ হর্ষই দীর্ঘই, এখানে একটা স্ল্যাশ দেব, এখানে একটা স্ল্যাশ দেব, অর্থাৎ যোগের বাঁ দিকে অ কিংবা আ আছে, যোগের ডান দিকে হর্ষই কিংবা দীর্ঘই আছে, এদের মিলনেই কিন্তু কি হবে? একার তৈরি হবে, একার তৈরি হতে পারে। হয়েছে? এটা কি আমরা সূত্রের মধ্যে দিয়ে বলছি, মানে কি একটা বিবৃতি দিচ্ছি, একটা মন্তব্য করছি, এটাই সূত্র, যে যোগের অকার কিংবা আকারের পরে হর্ষই কিংবা দীর্ঘইকার থাকলে এ হয়। এবার এটা একারটা পূর্ববর্ণে যুক্ত হবে। এরপরে আমরা ওইকে পাবো, জনৈক, জন যুক্ত এক। জনৈক শব্দটি শুনে মনে হবে জন যুক্ত ঐক্য করে দিই, কিন্তু তা হবে না। জনৈক শব্দের মানে হচ্ছে কি? কোনো একজন। যদি কোনো একজন বোঝায় তাহলে জন আর এক হবে, ঐক্য করলে মিলবে না। মতৈক্যতে কিন্তু মতযুক্ত ঐক্য হতে পারে, কেননা মতৈক্য শব্দের অর্থটাই যা, আর জনৈক শব্দের অর্থটা তা নয়। জনৈক মানে কোনো একজন, আর মতৈক্য মানে মতের ঐক্য। কাজেই জন যোগ এক এটা করব জনৈক, আর মত যোগ ঐক্য এটা হচ্ছে মতৈক্য। তাহলে অযুক্ত ওই এর ফলে, অযুক্ত এর ফলে ওই হয়েছে, সর্বৈব দন্তস্ব বয়েরেপ ওই ব সর্বৈব, হিতৈষণা হয় হর্ষই ত মূর্ধন্যস্বয়ে ওই, হয় হর্ষই তয়ে ওই মূর্ধন্যস্ব মূর্ধন্যয়ে আকার, হিতৈষণা হবে। পূর্ব বর্ণে এই ওই বর্ণটি যুক্ত হবে, মানে ওই কার রূপে যুক্ত হবে। কন্টেন্ট কি? অযুক্ত এ সমান ওই হয়। উদাহরণ কি? প্রমাণ কি? এই যে অযুক্ত এ সমান ওই হয়েছে, এটা প্রমাণ। অযুক্ত এ সমান যেমন ওই হয়েছে, অযুক্ত ওই সমানও কিন্তু ওই হতে পারে। মতযুক্ত ঐক্য মতৈক্য, বৃত্তৈশ্বর্য, ধনৈশ্বর্য, রাজৈশ্বর্য, এখানে অযুক্ত ওই সমান ওই হয়েছে। তাহলে ওই হবার জন্য ঠিক এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কি? আরেকটা ফ্যাক্টর হচ্ছে আযুক্ত এ, সদৈব, তথৈবচ, আযুক্ত এ একটা ফ্যাক্টর, সদৈব, তথৈবচ, এটা হবে বসুধৈব, ব দন্তস্বয়ে হর্ষ ধয়ে ওই ব, বসুধৈব একটা ফ্যাক্টর হয়ে কি দেখছি? ফ্যাক্টরটা আযুক্ত এ সমান ওই হয়েছে। তো এই শব্দগুলোতে দেখলাম আযুক্ত এ সমান ওই। আবার দেখছি আযুক্ত ওই সমান ওই, মহৈশ্বর্য, মহৈরাবত। চারটে ক্যাটাগরির শব্দ দেখতে পেলাম, যাদের বাঁ দিকে অ কিংবা আ আছে, যাদের ডান দিকে এ কিংবা ওই আছে, এদের মিলনের ফলে ওই তৈরি হয়েছে। এই চারটেকে চারটে ফর্মুলা না করে একটা ফর্মুলা করলাম। অ কিংবা আয়ের পরে এ কিংবা ওই থাকলে ওই হয়, ওই পূর্ববর্ণে যুক্ত হয়। নেক্সট চলে এসো ও। ও ও হবার জন্য কি কি কন্টেন্ট লক্ষ্য করছি? সময় উপযোগী, শেষে অ শুরুতে হর্ষ, তার মানে অযুক্ত হর্ষ মিলে ও হয়। এর প্রমাণ কি?
এই শব্দগুলোই এর প্রমাণ। অযুক্ত হর্ষ মিলে ও হয়, এর প্রমাণ হচ্ছে এই শব্দগুলোই এর প্রমাণ। পুরুষ উত্তম, দেখতে পাচ্ছি। সূর্য উদয়, ও হয়েছে সূর্যোদয়, দন্তস্বয়ে দীর্ঘ, অন্তস্তয়ে জয়ে রেফ ওকার, দ উন্তস্ত সূর্যোদয়। নরোত্তম, দন্তন্য, রয়ে ওকার, তয়ে তয়ে ম, নরোত্তম, ও হয়েছে। তাহলে ও হওয়ার জন্যে এখানে আমি কি দেখতে পেলাম? আমি এটাকে এখন দেখছিই না, আমি শব্দগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছি? শব্দগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যোগের বাঁ দিকে অ, ডান দিকে হর্ষ। দেখতে পাচ্ছি বলে আমি এটাকে লিখেছি, আমি দেখতে পাচ্ছি বলে আমি লিখেছি। বাঁ দিকে অ, ডান দিকে হর্ষ, আমি দেখতে পাচ্ছি বলে আমি এগুলো লিখেছি। এবারে কি দেখতে পাচ্ছি? ও হওয়ার জন্য বাঁ দিকে আ, ডান দিকে হর্ষ। কথা উপকথন যথ উচিত দুর্গোৎসব, বাঁ দিকে আ, ডান দিকে হর্ষ। এই যে আ রয়েছে, হর্ষ রয়েছে, আ রয়েছে, হর্ষ রয়েছে, তার ফলে কিন্তু ও হয়েছে। তাহলে এই ক্যাটাগরির সঙ্গে এই ক্যাটাগরিটা তো আলাদা। কিসে আলাদা? কন্টেন্টটা ডিফারেন্ট কন্টেন্ট। এটা অহর্ষ, এটা আহর্ষ, তার ফলে ও হয়েছে। কন্টেন্টটা হচ্ছে ডিফারেন্ট কন্টেন্ট। এবারে দেখা যাচ্ছে আর একটা ও হয়েছে, কিন্তু এখানেও কন্টেন্টটা ডিফারেন্ট। অদীর্ঘ চঞ্চল উর্মি, উর্মি শব্দের মানে একটু আগে বললাম কি? ঢেউ। পর্বত ঊর্ধ্ব, পর্বতোর্ধ্ব, তাহলে পর্বতোর্ধ্ব বানান কি হবে? নিজেরা ক্যালকুলেট করতে শুরু করো। পর্বতোর্ধ্ব, তয়ে ওকার, ধয়ে বয়ে রেফ, ওকারটা কার সঙ্গে পড়বে? পূর্ব বর্ণে ওকার পড়বে। চলর্মি কার সঙ্গে ওকার পড়বে? চ, লয়ে ওকার, ময়ে রেফ হর্ষই, চলর্মি ওকারটা পড়বে আমাদের চলের লয়ের সঙ্গে। তাহলে ও হবার জন্য আমরা যা যা পাচ্ছি তার মধ্যে আর একটা হচ্ছে আযুক্ত দীর্ঘ। মহা উর্মি, মহর্মি, নব উঢ়া, নবঢা। নবঢা শব্দের মানে হচ্ছে নববধূ। নবঢা শব্দের মানে হচ্ছে নববধূ। উঢ়া মানে বধূ, উঢ়া মানে বধূ। অনুঢ়া মানে হচ্ছে যার বিবাহ হয়নি। অনুঢ়া, অদন্তন্বয় দীর্ঘ, ঢয় শূন্য রয় আকার, অদন্তন্বয় দীর্ঘ, ঢয় শূন্য রয় আকার। অনুঢ়া মানে হচ্ছে যার বিবাহ হয়নি, তাকে বলা হচ্ছে অনুঢ়া। উঢ়া মানে বধূ, যিনি এখনো বধূ হননি তাকে বলছি অনুঢ়া। আর যিনি সদ্য বিবাহিতা তাকে বলছি নবঢ়া। গঙ্গা উর্মি, গঙ্গর্মি কি হবে? গ উময়ে গয়ে ওকার, ময়েরে ফস্যই। ভুল হলো একটু, এখানে এই এটা হবে না। গ উময়ে গয়ে ওকার, ময়েরে ফস্যই, গঙ্গর্মি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওকারের জন্য কিন্তু, ওকারের জন্য কিন্তু কি লেগেছে? অ আ বাঁ দিকে লেগেছে, ডান দিকে হর্ষ দীর্ঘও লেগেছে, ফলে ওকার হয়েছে। তো এটা কি আমরা একটা ফরমেশন বা একটা ফর্মে মন্তব্যে বেঁধেছি? এটা কি বলছি? সূত্র। সূত্রটা তৈরি করার আগে আমরা চারটে ক্যাটাগরির শব্দগুচ্ছকে দেখলাম। এক একটা শব্দগুচ্ছ যে বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে, এক একটা শব্দগুচ্ছ যে বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে একটা কথার বাঁধনে বাঁধলে যা দাঁড়ায় সেটাই সূত্র। তারপরে চলে এসো ও হওয়ার জন্য। দেখো বন ঔষধি, ঔষধি মানে যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, বা ফুল হয় কিন্তু, সরি ওটা হয় বনস্পতি। ফুল হয় কিন্তু ফল হয় না যে গাছ, ওটা বনস্পতি। ঔষধি হচ্ছে যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, বা ফল পাকলে যে গাছ মরে যায়, এটাই বলতে যাচ্ছিলাম। ফল পাকলে যে গাছ মরে যায়, এই দুটো ভাবেই হতে পারে। এটা হচ্ছে ঔষধি। বনৌষধি, জলৌকা, জলৌকা শব্দের মানে হচ্ছে জোঁক, জলৌকা শব্দের মানে হচ্ছে জোঁক। তাহলে এই বনৌষধি, জলৌকা এই শব্দগুলোতে কি দেখতে পাচ্ছি? কন্টেন্ট অ এবং ও হয়েছে কি, তার ফলে ও হয়েছে। ও পূর্ব বর্ণে যুক্ত হয়েছে মানে দন্তন্বয়ের সঙ্গে ও, দন্তন্য পূর্ব বর্ণ, লয়ের সঙ্গে ও, ল পূর্ব বর্ণ। তারপর কি দেখছি? অমৃত ঔষধ, অমৃত ঔষধ, চিত্তৌদার্য, চয় হস্যই, তয়ে তয়ে ও, দয়ে আকার, অন্তস্তয়ে জয়ে রেফ, চিত্তৌদার্য। ঔকারটা কোথায় থাকবে? এখানে ঔকার বসে যাবে। অযুক্ত ও সমানো ও হয়েছে। আবার দেখা যাচ্ছে যে আযুক্ত ও, মানে এটা যেমন অযুক্ত ও, এটা আযুক্ত ও, তার ফলে ও হয়েছে।
গঙ্গাযুক্ত ওঘ, ওঘ মানে কি ঢেউ, উর্মি মানে ঢেউ, ওঘ মানেও ঢেউ, গঙ্গোঘ, উর্মি মানে ঢেউ, ওঘ মানেও ঢেউ গেল। আচ্ছা নেক্সট হচ্ছে মহৌষধি হয়ে গেল, তাহলে এটা একটা কন্টেন্ট যার ফলে ও পেয়েছি, এই কন্টেন্টের উপর বাংলা ভাষায় এই শব্দগুলো আছে। এটা একটা কন্টেন্ট যার ফলে ও পেয়েছি, এই কন্টেন্টের উপর বাংলা ভাষায় এই শব্দগুলো আছে। এটা একটা কন্টেন্ট যার ফলে ও পেয়েছি, এই কন্টেন্টের উপর বাংলা ভাষায় এই শব্দগুলো আছে। এটা একটা কন্টেন্ট যার ফলে ও পেয়েছি, তার ফলে এই শব্দগুলো বাংলা ভাষাতে আছে। চারটে প্যাটার্নের উপরে আমরা ঔকারান্ত সবগুলোই আ, দীর্ঘই, দীর্ঘই, এ, ওই, ও পেলাম। এই চারটে প্যাটার্নকে একসঙ্গে বাঁধলে, চারটে ক্যাটাগরিকে, চারটে ফ্যামিলিকে একসঙ্গে বাঁধতে গেলে একটা সূত্র বা মন্তব্য তৈরি করতে হয়। নেক্সট আছে আমরা 7টির পরে আমরা চলে আসি এবার বেশ কিছু ভালো শব্দ। এখানে দেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেবর্ষি, উত্তমর্ণ। এখন উত্তমর্ণ শব্দের মানে কি? উত্তমর্ণ শব্দটিকে বিচ্ছেদ করতে দিলে আমরা কি পারতাম না দেখা থাকলে? উত্তমর্ণ শব্দটিকে বিচ্ছেদ করতে দিল জাস্ট বিক্ষিপ্ত ভাবে, স্বরসন্ধির কোশ্চেনে 60টা কোশ্চেনে তার মধ্যে একটা কোশ্চেন টুক করে দিল উত্তমর্ণ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। আমরা যদি শব্দটি প্রথমবার পরিচয় পাই পরীক্ষার হলে, উত্তরটা ঠিক করতে পারবো তো? অথচ দেখো উত্তমর্ণ যে ফ্যামিলির শব্দ, দেবর্ষি, সপ্তর্ষি, বিপ্রর্ষি, রাজর্ষি, এই ফ্যামিলির শব্দ, এগুলো সব সহজ, উত্তমর্ণ কঠিন। উত্তমর্ণ মানে হচ্ছে যে ঋণ দেয়। কি বললাম? যে ঋণ দেয়, অর্থাৎ উত্তম যুক্ত ঋণ। এর বিপরীত শব্দ কি? অধমর্ণ। অ, ধ, ম, মূর্ধন্যয় রেফ, মানে কি? যে ঋণ নেয়। তো যে ঋণ দেয় সে তো রিচ বলে ঋণ দিতে পারে, তাই উত্তম সে। উত্তম মানে কি? পারফেক্ট। অধম মানে কি? অধম মানে সে হচ্ছে তুলনামূলকভাবে সে যথাগত ব্যক্তি নয়, সে ঠিক হয়তো পরিশ্রমী নয়, তাই তাকে ঋণ নিতে হয়। তাহলে অধমর্ণ আর উত্তমর্ণ এই শব্দ দুটো পারস্পরিক বিপরীত শব্দ। অধমর্ণ আর উত্তমর্ণ এই শব্দ দুটি পারস্পরিক বিপরীত শব্দ। অধমযুক্ত ঋণ, বিপ্রর্ষি, সপ্তর্ষি, এই ক্যাটাগরিতে আমরা কি দেখছি? এই ক্যাটাগরিতে দেখছি অ আর রি আছে, শেষে অ, শুরুতে রি। রি মানে তো র, রি এর উচ্চারণ তো র হবে, তাহলে অ র অর হয়, অ র অর হয়, তাই দেবর। দেখো এই অর কথাটিকে আমরা এই শব্দগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে খুঁজে পাচ্ছি। দেবর সি, উত্তমর্ণ অর্ণ, অর্ণ, অধম অর্ণ, মর্ণ, বিপ্রর্ষি, অর খুঁজে পাচ্ছি। কিন্তু একটা ডাউট তৈরি করে দিচ্ছে, বলছে আযুক্ত রি কেন অর হবে? অযুক্ত রি মানে অর অর হতেই পারত, খুব স্বাভাবিক। আযুক্ত রি কেন আর হবে? আর হবে না, অর কেন হবে? তো কথা হচ্ছে যে রি যদি ইতিবাচক হয়, ইতিবাচক রি, ইতিবাচক রি। ইতিবাচক বলতে কি বোঝাতে চাইবো? ইতিবাচক হচ্ছে যেগুলো থেকে আমরা খুব নেতিবাচক বা খারাপ কিছু পাচ্ছি না। অর্থাৎ যদি এটার দিকে তাকায়, আচ্ছা এটার দিকে তাকায়, আমি কিছু উদাহরণ লিখছি দেখো। পিপাসা যুক্ত ঋত, পিপাসা যুক্ত ঋত, রি দিয়ে শুরু হচ্ছে তো শব্দটি, কিন্তু পিপাসার্থ শব্দটি হলো কি? পিপাসার্থ, পয়াশয় পয়াকার দন্ত সয়াকার তয়েরে, পিপাসার্থ। এই রিটাকে আমি বলছি নেতিবাচক রি। কেন? পিপাসার্থ মানে তো বেদনায়, পিপাসায় কষ্ট পাচ্ছে। ভয়ার্থ, ভয়ার্থ, ভয়যুক্ত ঋত, ভয়যুক্ত ঋত, ভয়যুক্ত ঋত সমান ভয়ার্থ। মানে কি? মানে হচ্ছে ভয়ে কষ্ট পাচ্ছে। বেদনাযুক্ত ঋত বেদনার্থ, শীতযুক্ত ঋত শীতার্থ, এতে কষ্ট পাচ্ছে। তাহলে এটাকে আমি বলছি নেতিবাচক রি। এই নেতিবাচক রি অর্থাৎ ঋত, 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 এই ঋত শব্দটি যেখানে আছে
তখনই শব্দের মূল শব্দটা সন্ধিবদ্ধ শব্দের মধ্যে আ আছে। আ, পিপাসার্ত, বেদনার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভয়ার্ত, যত শব্দের মধ্যে ঋত আছে বা বেদনা আছে সেগুলোতে আমরা আ পাবো। সেটা যদি অযুক্ত রি হয় তাহলেও পাবো। আর যেটা ইতিবাচক রি, ঋণ, ঋষি, এইগুলো সব অর পাবো। তাহলে আর অর এই দুটোকে পার্থক্য করে নেই। আর শব্দটিকে পাচ্ছি যে শব্দগুলিতে ঋত দিয়ে যোগ হচ্ছে। ভয়যুক্ত ঋত ভয়র্ত নয়, ভয়ার্ত। আবার যদি বলি তৃষ্ণাযুক্ত ঋত তৃষ্ণার্ত। তো ঋত বা পীড়িত, পীড়ন, বেদনা, কষ্ট বোঝালে আর হয়, অন্যথায় অর হয়। এই শব্দগুলোকে একটু বই খুলে দেখে নেবে। তারপরে দেখো স্বরসন্ধিতে র ফলা হচ্ছে। র ফলা, র কিন্তু ব্যঞ্জন বর্ণ, যদিও র হচ্ছে একটা অর্ধ ব্যঞ্জন। দন্তন্য ম, র, ল এগুলো হচ্ছে একটা অর্ধ ব্যঞ্জন। এই অর্ধ ব্যঞ্জনটা এখানে স্বরসন্ধির ফলে আসছে। র, র ফলা। র ফলা কখন হচ্ছে? রি এর পরে রি ছাড়া অন্য কোনো স্বর থাকবে। যোগের বাঁ দিকে রি থাকবে, যোগের ডান দিকে রি ব্যতীত অন্য স্বরবর্ণ থাকবে। এটা কিন্তু শর্ত, অন্য স্বরবর্ণ থাকবে। এমন শর্ত তৈরি হলেই কি হবে? রটা র ফলা রূপে ব্যবহৃত হবে। এই শর্তে যোগের বাঁ দিকে রি আর যোগের ডান দিকে রি ছাড়া যে কোনো স্বরবর্ণ, তাহলে র ফলা আসবে রেজাল্ট। আমি কিন্তু বলিনি যে রি এর পরে রি ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে র ফলা তৈরি করে, তা নয়। এটা একটা শর্তের ওপর দাঁড়িয়ে আছে। বাঁ দিকে রি, ডান দিকে রি ছাড়া অন্য স্বর। এমনটা হলেই কি হবে? এমনটা হলেই হবে র ফলা, যে র ফলা পূর্ববর্ণে যুক্ত হবে, কিন্তু পরবর্তী স্বরটাও র ফলার সঙ্গে যুক্ত হবে। দেখো পিতৃযুক্ত আলয়, পিতৃযুক্ত আলয়, যোগের বাঁ দিকে একদম রি আছে, আমাদের শর্তে তাই আছে যোগের বাঁ দিকে রি থাকবে। যোগের ডান দিকে রি ব্যতীত অন্য স্বর কি আছে এখানে? আ, ব্যাস। তাহলে এই শর্তটা কিন্তু মিলে গেল, যোগের বাঁ দিকে রি, যোগের ডান দিকে রি ব্যতীত অন্য স্বর। এই শর্ত যদি মিলে যায় তাহলে তৈরি হবে কি? র ফলা তৈরি হবে। তাহলে পয়ে হস্যই, তয়ে র ফলা হয়ে গেল। তয়ে রি ছিল এতক্ষণ, এটা হয়ে গেল তয়ে র ফলা। বেশ, এইবার ডান দিকের যে স্বরবর্ণটা আছে আ, সেটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তয়ে র ফলা আকার, পিত্রালয়, পিত্রালয়। কিন্তু মাতৃযুক্ত অনুমতি, দেখি শর্ত মেনেছে কিনা। যোগের বাঁ দিকে রি আছে, যোগের বাঁ দিকে রি আছে, যোগের ডান দিকে রি ব্যতীত অন্য স্বর, হ্যাঁ আছে, অ আছে। তাহলে র ফলা হয়ে যাবে কার সঙ্গে? ময়াকার তয়ে র ফলা হয়েছে। পরবর্তী স্বরবর্ণ কি? অ, কার সঙ্গে যুক্ত হবে? ওই র ফলার সঙ্গে যুক্ত হবে। র ফলার সঙ্গে যুক্ত হবে মানে অটা এসে র ফলার সঙ্গে জুড়বে, যোগ করে সন্ধি হবে না। সন্ধি হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে বলে আমরা এখানে র ফলা পেয়েছি, কিন্তু এই পরের স্বরটা যেমন তয় র ফলা আকারের সঙ্গে এসে জুড়ে বসলো, এও তেমনি এসে জুড়ে যাবে। অ কিন্তু জুড়ে গেলে তাকে আমরা চিনব না, দেখতে পাবো না। অ এর কোনো কার নেই, আয়ের যেমন কার আছে, অ এর কোনো কার নেই। তাই অ যখন কারোর সঙ্গে জুড়ে যাবে তাকে আমরা চিনতে পারবো না। তাই ময়াকার তয়ের ফলা মাত্রানুমতি, মাত্রানুমতি নয় কিন্তু, কেননা এটা অকার দিয়ে শুরু হচ্ছে, আকার দিয়ে শুরু হয়নি, অকার দিয়ে শুরু হচ্ছে, তাই হবে মাত্রানুমতি। হয়েছে? ভ্রাতৃযুক্ত আদেশ, দেখে নিই শর্তটা, রি এর পরে রি ছাড়া অন্য কোনো স্বর আছে কিনা। কি শর্ত? অবশ্যই আছে, রি এর পরে রি ছাড়া অন্য কোনো স্বর আছে। যেহেতু আছে তাই র ফলা হবে। র ফলা হলে ভয়ে র ফলা আকার, তয়ে রি, না তয়ে র ফলা ভ্রাতৃ, ভয়ে র ফলা আকার, তয়ে র ফলা ভ্রাতৃ। কিন্তু ডান দিকে স্বরবর্ণ আ তয়ে র ফলার সঙ্গে যুক্ত হবে। আমি পরিষ্কার করে লিখছি একটু, ভয়ে র ফলা আকার, ভয়ে র ফলা আকার, তয়ে র ফলা পাবো সন্ধির জন্য। ডান দিকে স্বরবর্ণ আ, তাহলে তয়ে র ফলা আকার বসবে। এবার দয়ে কা তালব্যস্য,
ভ্রাত্রাদেশ। তাহলে ভ্রাত্রাদেশ শব্দটি আমরা পেলাম, এখানে আ আছে বলে ভ্রাত্রাদেশ, অ আছে বলে পিত্রানুমতি, আ আছে বলে পিত্রালয়। যদি হর্ষও থাকে, পিতৃযুক্ত উপদেশ, পিতৃপদেশ, তয়ের ফলা হর্ষও বসতো। নেক্সট বফলা। বফলা মানে অন্তস্থ ব, ওয়া, ডাব্লিউ, স্পষ্ট করে উচ্চারণ হবে না যে ব গুলো, বেসিক্যালি সেগুলি হচ্ছে বফলা, যেগুলো অন্তস্থ ব হবে। সুযুক্ত অল্প স্বল্প। বফলা হবার শর্ত কি? হর্ষের পরে হর্ষও ছাড়া অন্য কোনো স্বর থাকবে। কি বললাম? হর্ষের পরে হর্ষও ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকবে, মানে উয়ের পরে উ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকবে। দেখে নিই, যোগের বাঁ দিকে উ, যোগের ডান দিকে অ থাকতে পারে, আ থাকতে পারে, হর্ষই থাকতে পারে। কারণ উ থাকা মানে সেটা কি দীর্ঘস্বর হয়ে যাবে, দীর্ঘ উকার হয়ে যাবে। তাহলে হর্ষের পরে হর্ষও ছাড়া অন্য কোনো স্বর আছে কিনা দেখি। হ্যাঁ, এখানে অ আছে। যো আছে মানে বফলা তৈরি হবে। সেই বফলা কার সঙ্গে বসবে? দন্তস্বয়ের সঙ্গে বসবে। তার মানে দন্তস্বয়ে বয়ে হয়ে গেল। নেক্সট হচ্ছে এই লয়ে পয়ে স্বল্প, স্বল্প বসে গেল। কেননা ডান দিকে স্বরবর্ণটা আছে অ, তাই স্বল্প। কিন্তু সুযুক্ত আগত, স্বাগত, দন্তস্বয়ে বয়ে আকার কেন এলো? এই আটা আছে বলে এখানে আকার এলো। তাহলে এই শব্দগুলোতে সন্ধির ফলে আমরা কোন বর্ণ পেয়েছি? ব ফলা পেয়েছি। এই শব্দগুলোতে সন্ধির ফলে আমরা কি পেয়েছি? এই র ফলাটাকে পেয়েছি, র ফলাটাকে পেয়েছি, এখানে ব ফলাটাকে পাচ্ছি। আর এই ব ফলার সঙ্গে ডান দিকে স্বরবর্ণটা যুক্ত হয়ে যাচ্ছে। অনুযুক্ত ইত অন্বিত, দন্তন্বয়ে বয়ে হর্ষইত। মনুযুক্ত অন্তর মন্নন্তর, ডান দিকে অ আছে, তাই ম দন্তন্বয়ে বয়ে, দন্তন্বয়ে তয়ে র, তাহলে দন্তন্বয়ে বয়ে হলে অকারান্তই থাকলো। নেক্সট হচ্ছে স্বচ্ছ, দন্তস্বয়ে বয়ে চয়ে ছয়ে স্বচ্ছ, দন্তস্বয়ে বয়ে অকারই থেকে যাচ্ছে। অকার অবর্ণ থাকলে ব ফলাটা অকারান্তই থাকবে, আবর্ণ থাকলে ব ফলাটা আকারান্ত হবে, অথবা হর্ষইকারান্ত, হর্ষইকার দিয়ে শুরু হলে হর্ষইকারান্ত হয়ে যাচ্ছে ব ফলাটা। এটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে র ফলা, ব ফলার পরে চলে আসবে জ ফলা। জ ফলা হওয়া মানে ইয় বা ওয়াই বা ইয় বা যোগা, ইয়োগা, এগুলো যে আমরা বলি, এটা হচ্ছে জ ফলা, যেটা ইংরেজিতে ওয়াই উচ্চারণ দেবে। কি নিয়মটা হচ্ছে? হর্ষের পরে হর্ষই ছাড়া অন্য কোনো স্বর থাকবে, হর্ষের পরে হর্ষই ছাড়া অন্য অন্য স্বরবর্ণ থাকবে, অন্য স্বরবর্ণ, অন্য স্বরবর্ণ থাকবে। এটা হচ্ছে জ ফলা, হর্ষের পরে হর্ষই ছাড়া অন্য স্বরবর্ণ থাকবে। কি দেখতে পাচ্ছি? যোগের বাঁ দিকে হর্ষই চিহ্ন দিয়ে শেষ হচ্ছে অনুমতি, যোগের ডান দিকে অ দিয়ে শুরু হচ্ছে। আমি বলেছি কি হর্ষের পরে হর্ষই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকতে পারে, তাহলে কি হবে? তাহলেই হবে জ ফলা। জ ফলা কার সঙ্গে বসবে? পূর্ব বর্ণের সঙ্গে বসবে, পূর্ব বর্ণের সঙ্গে বসবে, অর্থাৎ অ দন্তন্য হর্ষ ম তয় জ ফলা বসেছে। পরবর্ণটা যেহেতু অকার, কাজেই সেটা অটা, পরবর্ণটা যেহেতু অ, তাই জ ফলাটাও অকারান্তই থেকে গেল। কখনই এটা অনুমত্তানুসারে হবে না, অনুমত্তানুসারে কখনোই হবে না, কেননা এটা অকার আছে বলে জ ফলাটাও অকারান্ত আসবে। কিন্তু ইত্যাদি শব্দের মধ্যে কি আছে? আ আছে, আ আছে, তার জন্য কি হবে? হর্ষই তয়ে জ ফলা, আকার দয়ে হর্ষই, এই আটা পেয়েছি আমরা, এই আটা পেয়েছি আমরা এই আ আছে বলে, এই হর্ষটা পেয়েছি আমরা এই হর্ষ বর্ণ আছে বলে। প্রত্যুত্তর, পরিযুক্ত অবসান, পর্যবসান, দেখো এই শব্দগুলোতে সব জ ফলা পাচ্ছি, এগুলোতে ফলা পাচ্ছি, আর কোনো কোনো জায়গায় সরাসরি জ পাচ্ছি, কোনো কোনো জায়গায় সরাসরি জ পাচ্ছি। যখন এই র দিয়ে থাকছে পরি উপরি, তখনই আমরা জ ডিরেক্ট পাবো। পর্যবসান, পর্যটক, পরিযুক্ত অটন, পর্যটন, পরিযুক্ত অটন, অটন, এটাকে বলছি আমরা পর্যটন। যোগের বাঁদিকে যে হর্ষই আছে, সেই হর্ষের গার্জেন যদি র হয়, হর্ষের গার্জেন যদি র হয়, তবেই আমরা এক্ষেত্রে অন্তস্থ জকে ডিরেক্ট পাই। আর এই হর্ষের গার্জেন যদি র ছাড়া অন্য কেউ হয়, যেমন এখানে ত, এখানে ত, এখানে ত, তখন কিন্তু আমরা জ ফলাটিকে পাবো। আর ডিরেক্ট জটিকে পাবো কখন?
যখন গার্জেনটি হস্যের গার্জেনটি র, মানে হস্যের আগে র আছে, তো উপর জু পরি জ অন্তস্তয় জয়ের রেফ হবে, তার সঙ্গে হস্য বসবে। তাহলে ইত্যাদি, প্রত্যুত্তর, পর্যবসান শব্দগুলিতে কি দেখলাম, ই এর পরে ই ব্যতীত অন্য কোনো স্বর থাকলে জ ফলা হয়। এবারে আমরা চলে আসছি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ, যেখান থেকে পরীক্ষায় শব্দ দেয় এবং ভুল হবেই হবে আন্দাজে করতে গেলে। যারা সন্ধি চর্চা করে না, যারা সন্ধি জানে না, তারা এখানকার এই ক্যাটাগরির শব্দগুলো ডেফিনেটলি ভুল করবে। যেমন ধরা যাক হচ্ছে, বলছি যে একটা শব্দ ধরো ভবন। ভবন শব্দটিকে আমরা ভোযুক্ত অন করব কেন? শয়ন শব্দটিকে আমরা সে যুক্ত অন করেছি কেন? শয়ন, শয়ন, শয়ন শব্দটিকে আমরা ভাঙছি শয় আর অন, শয় অন, শয়, এই অংশটুকে পাল্টাবো। শয় শব্দের সঙ্গে এই অয়ের মিল আছে, শয় শব্দের সঙ্গে অয়ের মিল আছে, অয়ের, শয় শব্দের সঙ্গে অয়ের মিল আছে, তাহলে এ বর্ণটিকে ইউজ করব এর পরিবর্তে, এটাকে করব সে যুক্ত অন, এদিকটা ঠিক আছে হলো। তাহলে শয়ান, শয় আর আন, শয় এই শব্দের সঙ্গে অয় শব্দের মিল আছে, তাহলে শয়ানের জন্য আমি ব্যবহার করব সে, আর আনটা এদিকে থেকেই যাবে, শয় যুক্ত আন শয়ান। গায়ক শব্দ, গায় যুক্ত অক গায়ক, গায়, আই শব্দের সঙ্গে মিল আছে, ওইকে ব্যবহার করব, ওইকে, গয়ে ওই গই, গয়ে ওই গই যুক্ত অক গায়ক, হয়েছে। নেক্সট দেখো নায়িকা, আই শব্দের সঙ্গে মিল আছে, তাহলে কি করব, দন্তন্বয়ে ওই নই যুক্ত ইকা, নায়িকা। এবারে ভবন, কেন ভো করেছি, ভব অন, অবের সঙ্গে মিল আছে, ওকে ব্যবহার করতে হবে, সেজন্য করেছি ভয়ে ওকার ভো। গবেষণা, গব এ স না, গব, অবের সঙ্গে মিল আছে, অবের সঙ্গে মিল আছে মানে ওকে ব্যবহার করতে হবে, গো যুক্ত এসনা। গবাদি, অবের সঙ্গে মিল আছে, গব আ দি, অবের সঙ্গে মিল আছে, ওকে ব্যবহার করব, গো যুক্ত আদি। নাবিক, নাবিক শব্দের মধ্যে আব আছে, আব, আব বলতে এই যে আব, তার মানে ওকে ব্যবহার করব, নৌ যুক্ত ইক, নাবিক। পাবক, পাবক শব্দের মধ্যে আব আছে, আব, তার মানে পৌকে ব্যবহার করব, পৌ, এই যে আব আছে মানে পয়ে ও, পৌকে ব্যবহার করব। এই শব্দগুলো বই খুললে যদি আরো 5টা 10টা থাকে বইয়েতে, তাহলে অবশ্যই তোমরা এই ফর্মুলাতে ফেলে মিলিয়ে নাও, প্রত্যেকটি শব্দ সঠিক সন্ধি বিচ্ছেদ করতে পারবে, আন্দাজে করতে গেলে ভুল হবে। নেক্সট আসবো নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। নিপাতন কেন, আমরা যা নিয়মগুলো দেখলাম সেই নিয়মের বাইরে যে শব্দগুলো দাঁড়িয়ে আছে। প্রৌঢ় শব্দটি কোন কন্টেন্টের উপর দাঁড়িয়ে আছে? প্রৌঢ় শব্দটি দেখতে পাচ্ছি যে প্র মানে অ যুক্ত দীর্ঘ, এই কন্টেন্টের উপর দাঁড়িয়ে আছে প্রৌঢ়, অযুক্ত দীর্ঘ। এবং এখানে আমরা পেয়েছি কি, পয়ের ফলা ও ঢয়ে শূন্য র, প্রৌঢ়। প্রৌঢ় শব্দটি এই কন্টেন্টের উপর দাঁড়িয়ে আছে, প্রযুক্ত ঊঢ় দীর্ঘ। এই কন্টেন্টের উপর কি আমরা ও পাই সাধারণত? না, এই কন্টেন্টের উপর আমরা ও পেয়েছি, ও। অযুক্ত হর্ষ অযুক্ত দীর্ঘ, আযুক্ত হর্ষ আযুক্ত দীর্ঘ মানে ও হয়। যেমন ধরো চলযুক্ত উর্মি, দেখো এই কন্টেন্টের উপর আমরা ও পাই, তার উদাহরণগুলো আমরা আগেই করে এসেছি। চলযুক্ত উর্মি কি হয়? চলর্মি। চলযুক্ত উর্মি কি হয়? চলর্মি, চলর্মি হয়। আচ্ছা, কিংবা চঞ্চল যুক্ত উর্মি, চঞ্চল যুক্ত উর্মি কি হয়? চঞ্চল উর্মি, চঞ্চল উর্মি। তা পেয়েছি কি আমরা এখানে? ওকার, অর্থাৎ অযুক্ত দীর্ঘ মানে সচরাচর ওকার হয়। প্রৌঢ় শব্দটি এমন একটা ব্যতিক্রমী শব্দ যে অযুক্ত দীর্ঘ এই কন্টেন্টকে নিল, তার ফলে যে ও হয় এই রেজাল্টকে নিল না। একই কন্টেন্টকে ব্যবহার করে যে রেজাল্ট আসা উচিত সে রেজাল্ট এলো না, ভিন্ন রেজাল্ট এলো, একই বলছি আমরা নিপাতন। কিংবা ধরো কুলটা,
খুব ভালো শব্দ, সহজ। কুলযুক্ত অটা, অ মানে অযুক্ত অ মানে তো আ হয়, সবাই জানি, কিন্তু কুলটা শব্দের বানান কি? কয় হর্ষৌ ল টয় আকার, কুলটা শব্দটি কিন্তু কুলাটা নয়, অকার। অযুক্ত অ মিলে আকার হয় সবাই জানে, কিন্তু আকার না হয়ে হলো কুলটা। এই যে প্রত্যেকটি শব্দই তাই হবে। গবাক্ষ, গবাক্ষ শব্দটি কিন্তু এই নিয়মকে লঙ্ঘন করবে। গব, অব হলে গবাক্ষ, গবাক্ষ শব্দটির মধ্যে কিন্তু গবা আছে, গবা, কিন্তু আমরা গব, গবক্ষ হলে কিন্তু আমাদের এই নিয়মে পড়তো। শব্দটি যদি গবক্ষ হতো, গবক্ষ হলে এই নিয়মে পড়তো, শব্দটি হচ্ছে গবাক্ষ। এই নিয়মে পড়েনি, তাও ওকে ব্যবহার করেছে, তাই এটা নিপাতন। স্বৈর, দন্তস্বয়ে বয়ে ওই র, স্বৈর শব্দটির মধ্যে কি কন্টেন্ট আছে? স্বৈর মানে হচ্ছে দন্তস্বয়ে বয়ে স আর যুক্ত দীর্ঘই র, ইর, অর্থাৎ যোগের বাঁ দিকে আছে অ আর যোগের ডান দিকে আছে দীর্ঘই, অযুক্ত দীর্ঘই মিলে এ হওয়ার কথা। যেমন গণযুক্ত ইস মানে গণেশ, দিনযুক্ত ইস মানে দীনেশ, ঋষিক যুক্ত ইস মানে ঋষিকেশ। সবসময় অযুক্ত দীর্ঘই মানে এ হয়, কিন্তু স্বৈর শব্দটি অযুক্ত দীর্ঘই এই কন্টেন্টকে নিয়েছে, দিয়ে এ দেয়নি। কি দিয়েছে? ওই দিয়েছে, দন্তস্বয়ে বয়ে ওই র, স্বৈর। তাহলে যে শব্দগুলো তারা সচরাচর নিয়মকে লঙ্ঘন করে নিজের মতো করে সে শব্দ তৈরি হতে পেরেছে, যাকে আমরা কোনো ফ্যামিলিতে কোনো গ্রুপের মধ্যে পুশ করাতে পারছি না, কারণ সে কিছুটা হলো আলাদা, তাকে বলছে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। স্বরসন্ধির ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্তই। এর বাইরে স্বরসন্ধির বিশেষ কোনো আইডিয়া তোমাদের বাকি রইল না। ক্লাসটির সঙ্গে পাশে বই রেখে ক্লাসটি ভালো করে পড়ে নাও, দেখবে স্বরসন্ধি কমপ্লিট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।